আরিফ ছোটবেলা থেকেই শহরে থাকে। সে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সে যে চাকরি করে সে চাকরির ছুটি ফাটা খুব কম, ব্যস্ততাও খুব বেশি। কাজের ভারে আরিফ নিজেকে আর সইতে পারে না। হঠাৎ একদিন কাউকে না বলে বাড়ি থেকে কোনো কাপড় চোপড় না নিয়ে বের হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আজ অফিস শেষ করে সোজা তার প্রিয় বন্ধু তন্ময়ের বাড়িতে যাব। তন্ময় গ্রামের একটি স্কুলে চাকরি করে। সে গ্রামে থাকে কিন্তু তার পরিবার শহরে থাকে, ছেলে মেয়েকে লেখাপড়ার উদ্দেশ্যে। আরিফ প্রায়ই তন্ময়ের সাথে মোবাইলে কথা বলে। তন্ময় আরিফকে বহুবার যেতে বলে, কিন্তু আরিফ এতটাই ব্যস্ত থাকে যে তার পক্ষে বন্ধু আরিফের গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এবার সে আজ অফিস শেষ করে সব ফেলে বন্ধুর উদ্দেশ্যে রওনা হয়। সাথে নেয় একটি ক্যামেরা ও টর্চ। আরিফ বিকেল 5টায় ট্রেনে রওনা দেয়। ট্রেন সিরাজনগর স্টেশনে পৌঁছে প্রায় রাত 10টায়। আরিফকে বলেছিল সে তার ড্রাইভার ও গাড়ি নিয়ে আসবে, কিন্তু নিজেই নিরিবিলিভাবে থাকার জন্য একাই রওনা হয়। এদিকে আরিফ তার মায়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে চার্জ ফুরিয়ে যায়। ফলে সে বন্ধু তন্ময়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। সে একরকম সারপ্রাইজ দিবে বলে মনে মনে ভাবে। আজ একটু বৃষ্টি হয়েছে, তাই স্টেশনে নেমে তেমন কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না। সে একরকম নিঃসঙ্গতা বোধ করছে। সে একজনকে দেখতে পায়, তাকে ডেকে বলে, ভাই একটু সাহায্য করবেন প্লিজ। জি বলেন। বলছি কৃষ্ণপুর কত দূর বলতে পারেন? তাছাড়া এখন সেখানে পৌঁছাবো কিভাবে বলুন তো? কৃষ্ণপুর তো বেশ কিছু দূর। এখানে রাত 8টা পর্যন্ত রিক্সা ভ্যান পাওয়া যায়, কিন্তু এখন তো কিছু পাবেন না। তাছাড়া বৃষ্টি হয়েছে তো, তাই রাস্তাঘাটে লোকসংখ্যাও যানবাহন কম। তবে যদি আপনি ওই দিকে যাবার কোনো লোক পান, তবে তার সাথে হাঁটতে হাঁটতে যেতে পারেন। কেন, আমি একা যেতে পারবো না? না, ঠিক তা না। আমি বলছি একা না যাওয়াই ভালো, কারণ কিছুটা পথ একেবারে নিরালা, ভয় পাবেন, তাই সাথে কেউ গেলেই ভালো। ঠিক আছে, দেখি। ধন্যবাদ আপনাকে। লোকটি আপন মনে চলে গেল। আরিফ কিছু ভাবতে লাগলো কি করবে। একবার সাহস হয়, আবার ভাবে দেখি কাউকে পাওয়া যায় কিনা। এভাবে ভাবতে ভাবতে আরিফ স্থির করে একাই 2 কিলো পথ হেঁটেই পার হব। যেমনি ভাবনা তেমনি কাজ। আরিফ একাই হাঁটতে শুরু করে। সনসনিয়ে হাওয়া, কুয়াশায় ঢেকে থাকা গ্রামের সরু রাস্তা। আরিফ হাতে ক্যামেরা নিয়ে হাঁটছে। হেডলাইট ভেঙে পড়া সাইকেলের লাইটের মতো একটা টর্চ। আশেপাশে জোনাকি আলো ঝিকমিক করছে। দূরে শিয়ালের ডাক, বাতাসে পাতার শব্দ। দিনে এই গ্রামটা কত সুন্দর লাগে, কিন্তু রাতে ব্যাপারটা পুরো আলাদা। হঠাৎ রাস্তার বাঁ পাশে একটা সাদা ছায়া ঘন কুয়াশার মধ্যে নড়তে দেখা যায়, ঠিক মানুষের মতো, কিন্তু কিছুটা ঝাপসা। আরিফ থমকে যায়। কে কে ওখানে? ছায়াটা 1 সেকেন্ড থেমে তার দিকে তাকায়, তারপর নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে যায়। আরিফ ধীরে ধীরে হাঁটা বাড়ায়। আরিফ অন্ধকার পথ ধরে ভিডিও অন করে টর্চ জ্বালিয়ে গ্রামের সরু পথ ধরে হাঁটতে থাকে। অনেকক্ষণ চলার পর আরিফ নিজেকে বেশ ভারী ভারী বোধ করছে। পুরো গ্রামটা যেন অন্ধকারের গুহায় ঢুকে গেছে। আরিফ একটু এগিয়ে যেতেই একজন জীর্ণ শীর্ণ লোক দাঁড়িয়ে আছে দেখে আরিফ একটু সাহস পেল। ভাই, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি মৃত্যুপুরীতে। মানে কি? না, কিছু না, চলুন একসাথে যাই। তখন দুজন হেঁটে চলতে লাগলো। কিছু দূর যাবার পর হঠাৎ একটি চায়ের দোকান দেখতে পায়। তারপর দুজন চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়া। তখন লোকটি বলে ওঠে, ভাই, 2টো চা দিন তো। কি চা দিব বাবু? রক্ত চা নাকি? আমাকে একটি রক্ত চা দাও তো। চায়ে কিসের রক্ত দেব বাবু? মানুষের নাকি জানোয়ারের? মানুষের রক্ত দাও। দুজনের কথা শুনে আরিফের রক্ত হিম হয়ে যাচ্ছে। ও কিছু বুঝতে পারছে না যে সে কি করবে। কি আমার সাথে কি হচ্ছে এসব? আমি কি স্বপ্ন দেখছি? তোমরা কারা? তুমি এখনো বুঝতে পারছো না আমরা কারা? কিছুক্ষণ পর বুঝবে আমরা কারা। তোমার রক্ত যখন আমরা সব চুষে নিব, তখন বুঝতে পারবে আমরা কারা। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও।
কে আছো আমাকে বাঁচাও 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 আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও না 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 তোমরা দয়া করে আমাকে কোনো ক্ষতি করো না প্লিজ আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি আমাকে ছেড়ে দাও এভাবে কাকুতি মিনতি করতে থাকে। তারপর দুইজন ভূত আস্তে আস্তে এগিয়ে যায় আরিফের দিকে এবং বীভৎস রূপ ধারণ করে। আজ অনেক দিন পর মানুষ পেয়েছি, এবার ঘাড় মোটকে রক্ত খাবো। আরিফের চোখ ঝাপসা হয়ে যায়, সামনের সব কিছু ধোঁয়া ধোঁয়া লাগে। হঠাৎ সে দেখতে পায় সামনে মিটিমিটি আলো জ্বলতে জ্বলতে আরিফের কাছে আসতে থাকে, আর দুটো বীভৎস ভূত আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। খুব কাছে যখন আলোটা চলে আসে তখন ঝাপসাভাবে আরিফ দেখতে পায় তার বন্ধু তন্ময় ও আরেকজন লোক আলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ আরিফ এই আরিফ, তুই এখানে কেন? আর তুই এইভাবে বসে কাঁপছিস কেন? ও বন্ধু ওঠ। আমাকে বাঁচা তন্ময়, আমাকে বাঁচা, আমাকে খেয়ে ফেলছে, ওই ওই ভূত আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচা। আরিফ তুই ভয় পাস না, আমি আছি তো। তাছাড়া কই ভূত? এখানে তো তুই ছাড়া আর অন্য কিছুই তো দেখতে পাচ্ছি না। কি বলিস? কিছু দেখতে পাচ্ছিস না? এই তো এখানেই তো ছিল। আমাকে দুটো ভূত দাঁত বের করে আমাকে খেয়ে ফেলতে আসছিল। চল বন্ধু এখান থেকে চল, তুই ভুল দেখেছিস। আগে বাড়িতে চল, তারপর সব শুনবো। আরিফ উঠে তন্ময়ের সাথে বাড়ির দিকে চলতে থাকে। আরিফ তোর কি হয়েছিল বন্ধু? তাছাড়া তুই হঠাৎ না বলেই কিছু না জানিয়ে এবার রওনা দিয়েছিলি কেন বন্ধু? আর বলিস না বন্ধু, ব্যস্ততার ভিড়ে আর ভালো লাগছিল না, তাই অফিস থেকে বের হয়ে মাকে বলেছিলাম তন্ময়ের বাড়িতে যাচ্ছি। যদিও মা নিষেধ করেছিল এভাবে রাত করে যাস না, তবুও মার কথা না শুনে রওনা দিয়েছিলাম যে বাড়ির কাছে এসে তোকে সারপ্রাইজ দিব। কিন্তু আসতে একটু রাত হয়ে গেল। আসার সময় ভ্যান রিক্সা কিছু পাসনি? না রে, একটু বৃষ্টি হয়েছিল তাই কোনো যানবাহনই ছিল না, তাই সাহস করে একাই রওনা দিয়েছি। আগে যেদিন তোর বাড়িতে এসেছিলাম তখন দিনের বেলা এসেছিলাম, পরিবেশ খুব ভালো লেগেছিল, কিন্তু রাতে গ্রামের পরিবেশ এতটা ভয়ঙ্কর থাকে জানতাম না। ভাগ্যিস আমি আর রিপন ঠিক সময় তোকে নিতে স্টেশনে যাচ্ছিলাম, তা না হলে আজ কি হতো বলতো? আচ্ছা তন্ময়, একটা কথা বলতো, তুই জানলি কেমন করে যে আমি তোর এখানে আসছি? আমি রাতে তোকে ফোনে পাচ্ছিলাম না, তাই তোর মাকে আমি ফোন করেছি। খালাম্মা বললেন যে তুই রাতে আমার বাড়িতে আসবি, কিন্তু অনেক অপেক্ষা করেও যখন তোকে পেলাম না তখন আর দেখলাম অনেক রাতও হয়ে যাচ্ছে, কিন্তু তোর কোনো খবর নাই, তাই অপেক্ষার করতে পারলাম না, সোজা দুইজন তোকে নিতে চলে এসেছি। তন্ময়, তুই ঠিক সময় না আসলে যে কি হতো কে জানে। দাদাবাবু, এই রাস্তাটা খুবই খারাপ, রাতে কেউ একা এদিক দিয়ে আসা যাওয়া করে না। গত মাসে একজন রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এই খারাপ শয়তানের খপ্পরে পড়ে মারা যায়। সকালে ওই জামাইয়ের লাশ ক্ষত বিক্ষত অবস্থায় মাঠের মাঝে পড়ে থাকতে দেখা যায়। খুব বাঁচা বেঁচে গেছেন আরিফবাবু। বলিস কি রিপন, এত ভয়ঙ্কর ব্যাপার? হ্যাঁ, আরও ব্যাপার আছে। এই শয়তান যাকে একবার নিশানা করে সে তার কাছে বারবার যাবে, সুযোগ পেলেই কিন্তু তার ক্ষতি করবে, তাই সাবধান থাকবেন কিন্তু। চল তাড়াতাড়ি বাড়িতে চল। সবাই তাড়াতাড়ি করে তন্ময়ের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু নেশিভূত তাদের পিছু পিছু এগোতে থাকে।